জি স্যার। আজকে যে ক্লাসটা নিব সিড ফরমেশন and seed development. সিড কাকে বলে, সিডের ডেফিনিশন, সিড এভাবে ফরমেশন হয়। আমি ধাপে ধাপে প্রত্যেকটা স্টেজ বর্ণনা করব। তো এর মধ্যে সিডের অনেকগুলো পার্ট আছে, বিভিন্ন ডিফারেন্ট পার্ট, স্টিগমা, স্টাইল, ওভারি, মেইনলি চারটে স্টেপ। একটা হলো ফিমেল গ্যামেটস ফরমেশন, মেল গ্যামেটস পলিনেশন, ফার্টিলাইজেশন, ফ্রুটস এন্ড সিড ফরমেশন। চারটে স্টেজ এবং ধারাবাহিকভাবে একটা একটা বর্ণনা করব আমি। তোমরা এইটা থেকে ফাইনালে কিন্তু কোশ্চেন আসবে, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আসে, তো এইটাতে কমন, মানে প্রতিবারই আসে এই চ্যাপ্টারটা থেকে কোশ্চেন আসে। প্রথমে হলো ফিমেল গ্যামেটস ফরমেশন। Female gametes are found inside ovule which is two stage. একটা হলো ফার্স্ট নাম হলো মেগাস্পোরোজেনেসিস আর সেকেন্ড স্টেপ হলো মেগাগ্যামেটোজেনেসিস। স্যার সবার কাছ থেকে নয়েজ আসতেছে, আপনি সবাইকে মিউট করে দিলে ভালো হতো। হ্যাঁ স্যার আপনি সবাইকে মিউট করে দেন, তাহলে নয়েজ হবে না। সবাইকে মিউট করে দিলে আবার মাঝে মাঝে দুই একটা কথা না শুনলে আমার মানে ক্লাস রেসপন্স না করলে ভালো হয় না। তো আমি সবাইকে স্যার আমরা অন করে কথা বলতে পারবো, সমস্যা নেই। আমি কথা বলি, যারা মানে ইয়ে থাকো না, আমি মানে জাস্ট অ্যাটেন্ডেন্সের জন্য যারা ই করো, মানে জয়েন করো, অনেকেই ক্লাসে জাস্ট অ্যাটেন্ডেন্স নাই, মানে জাস্ট অ্যাটেন্ডেন্স জন্য, উপস্থিতির জন্য অংশগ্রহণ করা, তারা উপস্থিত করে মিউট করে রেখে দিয়ে চলে যাও। অসুবিধা কি? আমি তো এখানে দেখতে পারতেছি না, বলবো না কিছু। আর যারা আমার সাথে ক্লাস করতে আগ্রহী, সত্যিকারই ক্লাস করতে আগ্রহী, তারা আমার সাথে কোশ্চেন করবা, প্রশ্ন করবা, এবং প্লাস তারা আমি অ্যানসার করলে, প্রশ্ন করলে অ্যানসার দিব। কেউ বাস স্ট্যান্ডে, কেউ রাস্তাঘাটে, কেউ দোকানে বসে শুনে, কেউ বাসায় বসে শুনে, মিউট করে না, জাস্ট এই করে চলে যায়। স্যার আপনি সবাইকে মিউট করে দিলে আমরা আনমিউট করে কথা বলতে পারবো, আমরা রেসপন্স করতে পারবো স্যার। আমি দিচ্ছি, দাঁড়াও, ওয়েট করো, আমার আবার মাউসটা কাজ করতেছে না। স্যার গত প্রথম ক্লাসের প্রশ্ন ছিল স্যার, এগুলা কি শেষে করব নাকি প্রথমে করব? হ্যাঁ প্রথম ক্লাসে একটু প্রশ্ন ছিল, বলো, কোশ্চেনগুলো বলো, আগে বলো, আমি শুনি। স্যার আমাদের যে মানে গ্রেইন পড়ানো হলো আর কি, তো গ্রেইনের ক্ষেত্রে শুধু কি সিরিয়াল ক্রপসেরই আমরা শুধু গ্রেইন বলবো, নাকি স্যার অন্যান্যদেরই বলা, অন্যান্য যারা আছে অন্যান্য গোত্রের তাদেরও বলা যাবে? গ্রেন বলতে শুধুমাত্র আমরা গ্রেনটা বলি যে সাধারণত গ্রেন সিরিয়াল ক্রপ যেগুলো, সেগুলো কিন্তু সবই বলি। অর্থাৎ সিড হলো একটি, যখন আমরা ফসল প্রোডাকশন করি যে কোনো ফসলই, তখন সেটাকে ইনিশিয়াল স্টেজে আমরা গ্রেন বলি, যদি সিড পারপাসে ইউজ না করি। যেহেতু আমরা এখানে সিডের ক্লাস করতেছি, আজ আমরা সবগুলিকে সিড বলবো, যেটা সাধারণত নরমালি কৃষক অনেক চাষ করে, কিন্তু সবগুলোই গ্রেন। কিন্তু যখন সেই গ্রেন থেকে যখন যেটা সিড হিসাবে সিলেকশন করে বা নির্বাচন করে বা আলাদা করে, সেটাই সিড, যেটা সিড হিসাবে প্রোডাকশন করে সেটা সিড। আর যখন নরমাল ফুড হিসাবে যেটা আমরা করি সেটা গ্রেইন। স্যার তাহলে কি মানে সবগুলা কি গ্রেইন ক্রপস আমরা বলতে পারি? না, গ্রেইন ক্রপস বলবা, দানাদার শস্য যেটা বলবা, না গ্রেইন ক্রপস না, যেটা সব আমরা যেমন পালস ক্রপ, পালস ক্রপেও আমরা গ্রেইন বলতে পারি সিডটাকে, কিন্তু ওটাকে কিন্তু লিগুম ক্রপ। আচ্ছা, ওটা হলো লিগুম ক্রপ। বলো, আর সেকেন্ড কে জানি বললা কোশ্চেন? স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। বলো স্যার, কলিওপটাইল আর কলিওর হিজার ক্ষেত্রে আমরা কলিওপটাইল জানি যে এই প্লুমুলের প্রোটেক্টিভ লেয়ার, আর কলিওর হিজার তো জানি আমরা রেডিকেলের প্রোটেক্টিভ লেয়ার। বাট স্যার আপনার ওই যে স্লাইডে ডিফারেন্স বিটুইন কলিওপটাইল এন্ড কলিওর হিজার মধ্যে
স্যার হ্যাঁ। ওই কোলিওহিজার 3 নম্বর পয়েন্টে লেখা যে ইট ডাজন্ট প্রোটেক্ট দ্য রেডিকেল ডিউরিং ইটস প্যাসেজ ইনটু দ্য সয়েল, মানে ইট ডাজন্ট লেখা স্যার, মানে এটা আমি তো বলি, আমরা তো জানি রেডিকেলের প্রোটেক্টিভ লেয়ার। না জি স্যার। প্রোটেকশন লেয়ার ঠিক আছে, সেটা প্লমুলের মধ্যে যেটা ইয়ে মানে যখন ইয়ে হয় জার্মিনেশন হয়, জার্মিনেশন হয় তখন কোলেপটালটা মাটির উপরে ভেদ করে বের হয়ে আসে লম্বা হয়ে, মানে আগে কোলেপটাল মাটির উপরে আসবে তারপরে ইয়া বের হবে, এই প্লমলটা বের হবে, স্টেম জি স্যার। মানে হ্যাঁ। স্টেম বের হবে বা প্লমল বের হবে। কিন্তু জি। ইয়ের ক্ষেত্রে কোলিরাইজার ক্ষেত্রে সে যখন ডরমেন্ট অবস্থা থাকে সে তখন প্রোটেক্ট করে, বাট যখন ফার্টিলাইজ করবে, ইমার্জেস করবে, জার্মিনেট জি করবে, স্যার। তখন সেটা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে না, ইমার্জ হবে না। কোলেপটাল যেমন ইমার্জ হয়ে মাটির বাইরে আসে, কোলিরাইজার ইমার্জ হয়ে মাটির নিচে যায় না, ওটা সরাসরি রুটই যায়, ও, বুঝতে পারছি স্যার। ওই স্টেজে প্রোটেক্ট করে না, কিন্তু সিডে আমরা এর মধ্যে যখন থাকে তখন প্রোটেক্ট করে। ও জি স্যার, বুঝতে পারছি। তারপরে কোশ্চেন। স্যার আপনি বলছিলেন যে মনোকোটের ক্ষেত্রে টিলারিং হয়, তো সেটা স্যার কি মনোকোট হবে নাকি স্যার শুধু পোয়েসি ফ্যামিলি টিলারিং হয়? এটা টেলারিংটা পোয়েসি ফ্যামিলি সাধারণত টেলারিং হয়, মনোকট তো সবই তো ইয়েতেই। মনোকটের 3টা ফ্যামিলি, লিলিয়েসি, সাইপ্রেসি, আরেকটা হলো এই পোয়েসি। ক্রপ গুলো সব মনোকট প্লান্টই, এই মনোকট প্লান্ট যত আছে সবগুলোই পোয়েসি ফ্যামিলির। তাহলে কি স্যার টেলারিং শুধু পয়সি গোত্রের ক্ষেত্রে হবে? পোয়েসি হবে, তারপর লিলিয়েসি হবে, আর সাইপ্রেসি হবে, কিন্তু আমাদের ক্রপ গুলো সব হলো পোয়েসি ফ্যামিলির। মানে স্যার অ্যাগ্রোনমিক্যাল যে ক্রপস আছে সব পোয়েসির এবং সেগুলো টিলারিং হয়। হ্যাঁ, অ্যাগ্রোনমিক ক্রপ হলো সব পোয়েসি ফ্যামিলির এবং টিলারিং হয়। মানে স্যার আপনি বলতে যাচ্ছেন যে সকল মনোকটে টেলারিং হয় না? সকল মনোকটে টিলারিং হবে না কেন, সব মনোকটে টিলারিং হবে, কিন্তু এর ব্যতিক্রম তো কিছু আছেই, যেমন তাল স্যার গাছ। যেমন স্যার তাল গাছে বা হচ্ছে সুপারি গাছে এগুলোতে তো টিলারিং হয় না স্যার। সেটাই তো বললাম যে আমাদের অ্যাগ্রোনমিক যে ক্রপ গুলো আছে এগুলো টিলারিং হয়, কিন্তু কিছু কিছু গাছ তো আছে যেগুলো টিলারিং হয় না। আচ্ছা স্যার, থ্যাংক ইউ। তারপর স্যার স্লাইড গুলো আরেকবার প্রথম থেকে দেখাইলে ভালো হতো স্যার। আজকেটা। জি স্যার, তাহলে স্ক্রিনশট নিতে পারতাম স্যার। আচ্ছা, আমি বলি যে আমি সিট ফরমেশন আজকে পড়াবো, তাই না? জি স্যার। এখানে যে ছবিগুলো দিছি এটা ইনিশিয়াল স্টেজ ছবি, সিড, প্লান্ট এবং এক্সচেঞ্জ। কারণ সিড থেকে প্লান্ট হয়, আবার প্লান্ট থেকে সিড হয়, এই জন্য এখানে প্লান্ট এক্সচেঞ্জ কথাটা শব্দটা বোঝানো হয়েছে। কারণ সিড থেকে কি হয়? প্লান্ট হয়, প্লান্ট হয়, আবার প্লান্ট থেকে এক্সটেনশন। সিড হয়। তো এই জন্য এখানে আমি বুঝাইছি যে রিমোটটা কাজ করতেছে না। এখানে লিভিং অর্গান বলছি, অল লিভিং থিংস আর ইভেন্চুয়ালি লিভ আওয়ার প্ল্যানেট, আইদার দ্য ড্রাইং অর ওল্ড এজ, ডিজিজ অর ইনসিডেন্টস, ইট লিভিং, এগুলো বলছি এমনি ন্যাচার এন্ড শিওর, অর্থাৎ প্রাকৃতিক নিয়ম হলো মানে গাছ হবে বা মানুষ হবে, এগুলো সৃষ্টির একটা নেচার। এখানে সিড ফরমেশন ডেভেলপমেন্ট কিভাবে হয় আমি সেটা এখানে বুঝাইছি। মেল ফিমেল গ্যামেট যেটা হয় এটা পরিপূর্ণ একটা অংশ, এইটাকেই আমি আস্তে আস্তে ধীরে ধীরে বর্ণনা করব। এখানে একটা ফুল কোশ্চেন, লাইফ সাইকেল অফ কর্ন। কর্ন হলো ভুট্টা, ভুট্টার লাইফ সাইকেল এইটা। তো এইগুলো বিভিন্ন পার্ট আছে, আমি পার্টগুলো আস্তে আস্তে এখানে দেখাইছি। এটা হলো মেন, এখান থেকে যাব আমরা 4টে স্টেপ, বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, 4টে স্টেপ: ফিমেল গ্যামেট formation, male gametes formation, pollination and fertilization, fruits and seed formation. এখানে ফার্স্ট স্টেপ ফিমেল গ্যামেট ফরমেশন। এখন ফিমেল গ্যামেট ফরমেশন আবার দুটো স্টেপ আছে এখানে, একটা হলো মেগাস্পোরোজেনেসিস আর একটা মেগাগ্যামেটোজেনেসিস। আর মেলে ক্ষেত্রে হবে মাইক্রোস্পোরোজেনেসিস, মাইক্রোগ্যামেটোজেনেসিস।
তো এখানে মেগাস্পোরোজেনেসিস, the process of development megaspore inside megasporangium from megaspore mother cell is called megasporogenesis। তাহলে মেগাস্পোরোজেনেসিসটা কি? মেগাস্পোরোজেনেসিস হলো প্রসেস, মানে যে প্রসেসে বা মেথডে ডেভেলপ হয়, মেগাস্পোর ডেভেলপ হয়। কোথায় ডেভেলপ হয়? মেগাস্পোরঞ্জিয়ামের মধ্যে, মেগাস্পোরঞ্জিয়ামের মধ্যে। এবং কোথা থেকে? মেগাস্পোর মাদার সেল থেকে, is called megasporogenesis। তাহলে মেগাস্পোর মাদার সেল থেকে মেগাস্পোরেঞ্জিয়ামের মধ্যে মেগাস্পোর ডেভেলপমেন্টের যে পদ্ধতি, সেটাকেই বলবো আমরা মেগাস্পোরোজেনেসিস। এখানে বলছি, আবার বলি, প্রসেস অফ ডেভেলপমেন্ট মেগাস্পোর ইনসাইড মেগাস্পোরেঞ্জিয়াম ফ্রম মেগাস্পোর মাদার সেল ইজ কল্ড মেগাস্পোরোজেনেসিস। এখন এটি হলো ডেফিনিশন। প্রথমটা বলছি হলো ডেফিনেশন। এরপরে গাইনোসিয়াম ইজ কম্পোজড of the carpel. Is carpel bears stigma, style and ovary. ফিগার নাম্বার 1 মনে রাখবা, ফিগার নাম্বার 1 লেখো, তার মনে রাখবা, আমি ফিগার আছে এখানে বলবো। আবার ওভিউল কাকে বলে? ওভিউল প্রিমোর্ডিয়াম is originated from meristematic tissue of the ovary wall called nucleus, যেগুলো অনেকগুলো নিউক্লিয়াস থাকে। তারপরে বলছি এখানে the young ovule hypodermal cell of nucleus become large and then called archesporial cell। এখানে দেখো ফিগারটা, 1 নাম্বার ফিগার। এটা হলো ওভিউল প্রিমোর্ডিয়া, অর্থাৎ এখানে যে অনেকগুলো সেল আছে, সেই সেলগুলি আসলে এটা মানে যদি লার্জ মনে করি, সেটা হবে এখানে আছে ওভিউল প্রিমোর্ডিয়া। আর এইটুকু বলা হয় ওভারি, এটা হলো ওভারি ওয়াল, যেটাকে বলা হয় পেরিকার্প। আর এটা হলো স্টাইল, এটা স্টিগমা। তো এখানে এই যে সেলগুলো থাকে, এই সেলগুলো হলো বলা হয় ওভিউল প্রিমোর্ডিয়া। এই ওভিউল প্রিমোর্ডিয়া যে এই সেলগুলি যে আমরা বিদ্যুৎ হয়, এখান থেকে সেলগুলো আসবে এইখানে। এই সেলগুলোর মধ্যে দেখা যায় একটি সেল হঠাৎ করে বেশি বিদ্যুৎ হয়, সেই সেলটাকে এই যে ওভিউল প্রিমোর্ডিয়া, এই যে এখানে হচ্ছে ওভিউল প্রিমোর্ডিয়া। এই আমার কার্সার দেখা যায়, আমি কার্সার দিয়ে কি করলে, আচ্ছা, এই ওভিউল প্রিমোর্ডিয়া এখান থেকে সেলগুলি যদি আমরা এখানে লার্জ স্কেলে দেই, লম্বচ্ছেদ করে যদি কম্পিউটারে মাইক্রোস্কোপে দেই, তাহলে মাইক্রোস্কোপে আমরা এইরকম দেখতে পারবো। এবং তার মধ্যে একটি সেল দেখতে পারবো, এই যে সবগুলোই নিউক্লিয়াস, এটাও নিউক্লিয়াস ছিল এক সময়, কিন্তু এটি কোনো কারণে ন্যাচারালি এটি ডেভেলপ হয় এবং এখানে নিউক্লিয়াস একটা সেল যায় এবং আয়তনে বড় হয়। এইটাকে বলা হয় আর্কেস্পোরিয়াল সেল, এবং সেলটা হবে 2n ডিপ্লয়েড। তাহলে এই যে ওভারি, টোটালটাই হলো ওভারি। এই ওভারির মধ্যে ওভিউলের মধ্যে যে প্রিমোর্ডিয়া সেল থাকে, ওভিউল প্রিমোর্ডিয়া, এই সেলগুলোর মধ্যে একটি সেল বিদ্যুৎ হয়, সেটাকে বলা হয় আর্কেস্পোরিয়াল সেল। আর সবগুলোই হলো নিউক্লিয়াস সেল, যার পাশে যেগুলো আছে সেগুলো নিউক্লিয়াস সেল। এই আর্কেস্পোরিয়াল সেল আমরা আসলাম। এরপরে আর্কেস্পোরিয়াল সেল এটা মাইটোসিস হয়ে যায়, অর্থাৎ বিভাজন ঘটে। মেগাস্পোর মাদার সেল উৎপন্ন হয়, এইখানে 2টা সেল উৎপন্ন হয়, এবং এই 2টা সেলে পরে এখানে কিন্তু 2n থাকে, এবং পরে মিওসিস হয়। মিওসিস হয়ে এখানে একটা মিওসিস হয়, একটা থেকে যায় মেগাস্পোর মাদার সেল, যেটা থেকে যায় এখানে যদি 4টা সেল উৎপন্ন হয়, 2 মেগাসেল 4টা সেল উৎপন্ন হয়। 4টা সেলে 3টা সেল নষ্ট হয়ে যায়, একটা সেল থাকে। এই যে এইখানে প্রত্যেকটা স্টেজে এইটা আঁকানো কথা, এই ডি নাম্বারটা, কিন্তু আমরা যেহেতু সময় সাপেক্ষ, এই জন্য শুধুমাত্র ওই সেলটা নিয়েই এখানে আঁকানো হয়েছে, 2b3 বা 4a 4b, তারপর 4c এবং 4d, ওখানে বর্ণনা মধ্যে দিব। এবং এই ফাইনালি যখন অ্যারেঞ্জমেন্টটা এরকম হবে, অর্থাৎ একটা আর্কেস্পোরিয়াল সেল থেকে এই স্টেজে আসবে। তাহলে স্যার ওভিউল প্রিমোর্ডিয়া থেকে কি জাইগোট হবে?
পরে পরে সেটা আগে মানে আমি জায়গট হতে গেলে আরো ফরমেশন লাগবে, শেষের দিকে তো অবশ্যই জায়গট হবে। তো আর্কেস্পিরিয়াল সেল আমি যেটুকু ছবি দেখালাম সেইটাই আর্কেস্পিরিয়াল সেল আমি কাকে দেখালাম যে 2A 2B, যেটা 2A 2B এইটার দেখালাম, আগেরটা দেখাইছি ছবি, সরি এই 2A এই পজিশন, তারপর এটাকে সিঙ্গেল করে যখন দেখাইছি তখন এইটা দেখাইছি আমি, বা এটা আমরা দেখতে পাচ্ছি। এটা মাইটোসিসের মাধ্যমে প্রথমে দুইটা ইয়ে হয়, পরে এই দুইটা শেষে চারটা পজিশন আসে, এই চারটা পজিশনই টেট্রাড যেটা বলে আমরা টেট্রাড বলি, এইটা এই পজিশন থাকে। দেখালাম যেগুলি দেখাইছি প্রাইমারি মেগাস্পোর মাদার সেল ডিপ্লয়েড 2N হয়, এবং মিওসিসের মাধ্যমে বিভাজন হয় যে 4A 4B 4C 4D, হ্যাঁ, যেটাকে বলা হয় 4 মেগাস্পোর বা টেট্রাড মেগাস্পোর। এবার কি হবে, হ্যাপ্লয়েড, এবং প্রত্যেকটা কিন্তু মেয়োসিসের মাধ্যমে ক্রোমোজোম নাম্বার অর্ধেক হয়ে যায়, অর্থাৎ হ্যাপ্লয়েড হয়। এবং এখানে দেখো আউট অফ দিস 4 মেগাস্পোর নরমালি অনলি 1 মেগাস্পোর লোয়েস্ট ওয়ান ইজ ফাংশনাল, কোন কোন ক্ষেত্রে বলা আছে ফার্স্ট ওয়ান, উপরে ওয়ান, এখানে লেখা আছে লোয়েস্ট ওয়ান ফাংশনাল, আর বাকি যে তিনটা আপার সেল ডিজেনারেট অর্থাৎ নষ্ট হয়ে যায়। Is this cell 1/2 chromosome complement of mother cell, thus haploid 2N? অর্থাৎ এই যে এখানে ছবিটা দেখতে পারছো যে তিনটা নষ্ট হয়ে যায়, এটাও কিন্তু ওই যে ইয়ের মধ্যেই মনে করো যে ওই প্রিমোর্ডিয়ার মধ্যেই থাকে, ওভিউল প্রিমোর্ডিয়ার মধ্যে এই ঘটনাগুলো ঘটে, একটা থেকে আস্তে আস্তে চলে আসছে এখানে 2N, যেটা আমরা এটাকে বলবো মেগাস্পোর মাদার সেল। আর এটি ফরমেশনের যে প্রক্রিয়া সেটাকেই বলা হয় মেগাস্পোরোজেনেসিস। মেগাস্পোরোজেনেসিস, यस। এটা 4ই আসলো যে আমি এবার এলো, এরপরে আমরা যাব কোথায়, নেক্সট স্টেপ মেগা গ্যামেটোজেনেসিস। আচ্ছা, প্রসেস অফ ফর্মেশন অফ ফিমেল গ্যামেট ফ্রম ফাংশনাল মেগাস্পোর। আমরা যে আগে দেখলাম যে ফাংশনাল কোনটা, এটা ফাংশনাল মেগাস্পোর। এই ফাংশনাল মেগাস্পোর থেকে যখন আমরা একটি ফিমেল গ্যামেট উৎপন্ন হবে তখন সেটাকে বলবো মেগা গ্যামেটোজেনেসিস। এখানে আবার ফাংশনাল মেগাস্পোর আন্ডারগোস 3 মায়োটিক ডিভিশন, তিনটা ডিভিশন, অর্থাৎ মাইটোসিস হবে তিনটা, পরপর তিনটা মাইটোসিসের মাধ্যমে প্রত্যেকবার ডাবল হবে এবং 8টা কোষ উৎপন্ন হবে, 8টা সেল উৎপন্ন হবে বা নিউক্লিয়াস উৎপন্ন হবে। সেই 8টার মধ্যে হয়ে যাবে এখানে 8টা যে 8টা উৎপন্ন হবে তার মধ্যে 3টা চলে যাবে ইন সাইডে আর 3টা চলে যাবে টপ সাইডে, এবং 2 আসবে মিডল পয়েন্টে, এবং 2 যেটা মিডল পয়েন্টে থাকবে এটা সেটা ফিউজ হয়ে যাবে এবং এট দ্য টাইম অফ ফার্টিলাইজেশন একটাকে বলা হয় আমরা ক্লাজাইন্ড বলা হয়, আর একটা বলা হয় তোমার অ্যান্টিপোডাল সেল বা লেটার ডিজেনারেট যেটা বলি। যেখানে দেখো এটা হলো আমরা যেটা বলছিলাম মেগাস্পোর, সেইটা দুই পাশে দুটো চলে যায় ফার্স্ট মাইটোসিসে, এবং পরবর্তীতে এই দুটাই 8টা উৎপন্ন হয়ে গেছে এখানে ফাংশনাল মেগাস্পোর। যখন এইখানে ফাংশনাল মেগাস্পোর উৎপন্ন হয় এখানে 8টা উৎপন্ন হয়েছে, এই তো জি স্যার। এখানে 3টা থাকবে, এখানে 3টা থাকবে, মাঝখানে একটা, এখানে মাঝখানে দুইটা মাঝখানে চলে যাবে। যেমন আমি এখানে বলছি যে 6 ফিগার নাম্বার 6 এ অ্যান্টিপ্রাল সেল, পোলার সেল এবং সিনার্জিড সেল, যে এখানে আমি পরবর্তী ফিগার একটু দেখাই। এই যে এখানে দেখো
যে এখানে তিনটা থাকবে, এটা সিনার্জিড সেল বলে, এটা এগ বলে, মাঝখানেটা এগ বলে, দুইটাকে এই দুইটাকে পোলার নিউক্লিয়াই বলে। এখানে এইটা একটা একটা 2n হয়ে যায়, যখন ফিউজ হয়ে যাবে তখন এটা 2n হবে। আর নিচের গুলো হলে অ্যান্টিপোডাল সেল, নিচের গুলো হবে অ্যান্টিপোডাল সেল, আর উপরে গুলো হবে সিনার্জিড সেল। এটা হলো এগ, এই মাঝেরটা হলো এগ, এবং এই এগ এর পজিশন এমন হবে, এবং আপনার আমরা এই পজিশনে ম্যাচিউর ফিমেল গ্যামেটোফাইট, এটা ম্যাচিউর ফিমেল গ্যামেটোফাইট, এখানে 2n হবে। এবং যার জন্য আমরা বলি যে অ্যান্ডোস্পার্ম, অ্যান্ডোস্পার্মের ক্রোমোজোম নাম্বার কত আমি বলছিলাম প্রথম ক্লাসে, আমরা তো ধানের চালটা খাই, এটা ক্রোমোজোম নাম্বার কত? ডিপ্লয়েড। না, এটা ক্রোমোজোম নাম্বার হলো টেট্রাপ্লয়েড, আর তিনটা, কারণ এই যে এখানে ক্রোমোজোম 2n আছে। ট্রিপলেট স্যার, ট্রিপলেট। হ্যাঁ, এইখানে দুইটা ক্রোমোজোম আছে 2n, আর মেল গ্যামেট একটা আসে, এসে এটা মানে শস্য গঠন করে বা অ্যান্ডোস্পার্ম গঠন করে, এটা হলো এই 2n আর একটা n, 3n হবে। এখানে আমি টোটাল ফিগারটা এখানে নিয়ে আসছি একসাথে, যে এমব্রায়োস্টোম মাদার সেল যেটা আর্কিস্পোরিয়াল সেল, সেটা থেকে 4টা উৎপন্ন হয়, 4টা উৎপন্ন হয়ে একটা থাকে আর বাকি 3টা ডিজেনারেট হয়ে যায়। আমি একটু তখন ফার্স্টে বলছিলাম যে অনেক জায়গায় লেখা আছে নিচে 3টা ডিজেনারেট হয়, অনেক সময় লেখা আছে উপরেরটা মানে যে কোনো একটা মানে যে কোনো এক পাশের একটা সার্ভাইভ করবে আর বাকি 3টা নষ্ট হয়ে যাবে। সেই সার্ভাইভ যেটা করবে সেটাকে বলা হয় মেগাস্পোর। আর মেগাস্পোর, তাহলে আমি এইটুকু এইখান থেকে শুরু হয়ে এই পর্যন্ত হলো মেগাস্পোর, যেটা বলা হয় মেগাস্পোরোজেনেসিস। আর এইখান থেকে শুরু হয়ে এই পর্যন্ত যেটা আসবে সেটাকে বলবো গ্যামেটোজেনেসিস। দুটো স্টেজ, এবং এই স্টেজটাই হলো ফিমেল গ্যামেটোফাইট, ফিমেল গ্যামেট ফরমেশন। এটি এই পর্যন্তই। নেক্সট স্টেপ আমরা এখানে আমি দেখাইছি, এর জাস্ট বিভিন্ন ছবি দিয়ে দেখাইছি যে কিভাবে আসছে, একই জিনিস দুটো ভাগ করে দেখাইছি, এখানে মেগাস্পোরোজেনেসিস এবং এখানে হলো সরি মেগাস্পোরোজেনেসিস, এখানে মেগা গ্যামেটোজেনেসিস, সব দুটো কাছাকাছি, তো এই জন্য অনেক সময় নিজেই কনফিউজড হয়ে যাই। আচ্ছা, এরপর আমরা এখানে সবাই মাইক্রোফোনটা একটু অফ রাখি। শোনো, স্টপ রেকর্ডিং স্যার সবাইকে স্যার মিউট করে দেন স্যার। দাঁড়াও, আমার এই ইয়েতে এই ল্যাপটপে আবার মিউট আসতেছে না, শেয়ার সাউন্ড। স্যার কি নিজে মিউট হয়ে গেছেন? না, আমি মিউট হইনি, আমি আমি আসছি, আমি জাস্ট খুঁজতেছিলাম যে মানে মিউটের এটা অপশনটা কোথায়, আমার এই ল্যাপটপটা তো নতুন, এটা মিউটের অপশনটা খুঁজতেছি। স্যার এই পার্টিসিপেন্টে গেলেই আপনি মিউটের অপশনটা পেয়ে যাবেন। পার্টিসিপেন্ট তো আসলাম, পার্টিসিপেন্টের মধ্যে ক্লিয়ার অল, মোর, গো ফার্দার, গো স্লোয়ার, গো ইয়েস, ইন মিউট অল হইছে মিউট তোমাদের? জি স্যার, হয়েছে, সবাই হয়েছে। পাইছি।
তোমরা আমি অ্যাটেন্ডেন্সের ক্ষেত্রে এখানে যে পিডিএফ ফরম্যাট আছে, তো যারা রোল নাম্বার দিয়ে সাইন ইন করো তাদের এটাই শুধুমাত্র থাকে, কিন্তু পরবর্তীতে কিন্তু যারা গেস্ট হিসাবে জয়েন করো তাদেরই কিন্তু রোল নাম্বার থাকে না, তাদেরকে রোল নাম্বার কিন্তু আমি দিতে পারবো না, অ্যাটেন্ডেন্স দিতে পারবো না। আমার কথা শুনতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। সিআরটা প্রথমেই বলে দিছে স্যার, হ্যাঁ সিআরটা ওটা বলে দিছে স্যার প্রথমেই। প্রথমে বলে দিছো, কারণ আমি এখানে দেখতেছি 286 জন, কিন্তু কি 69 জন, কিন্তু 69 জন কিন্তু আমি অ্যাটেন্ডেন্স পাই না। ওখানে দেখা যায় যে কিছু গেস্ট হিসেবে থাকে, সেই গেস্ট হিসেবে সেগুলার রোল নাম্বার জানা যায় না। এখন তুমি কাকে দিবা রোল নাম্বার না থাকলে? আর একটি হলো যে আমাকে যারা প্রশ্ন করবা প্লিজ তারা একটু নাম বলে প্রশ্ন করবা, জি স্যার। তাহলে আমার একটা সুবিধা হয়। কারণ আমি অনেকে তো এখানে থাকে না, জাস্ট আমি ই করতে পারি না যে আসলে কারা থাকে কারা থাকে না। অনেকে তো জাস্ট অ্যাটেন্ডেন্স, আমি আগেই বলছি অনেকে থাকে অ্যাটেন্ডেন্স জন্য ক্লাস করে। আচ্ছা অসুবিধা নেই, আমি যাদের ইন্টারেস্ট তারা করবে, না হলে না করবে। আমরা এখানে যাই মেল গ্যামেটস ফরমেশন। এখানে আবার দুইটা স্টেজ আমি শুরুতেই বলছিলাম, একটা হলো মাইক্রো, আর ওটা কি ছিল? মেগা মেগা। মেগা স্পোরোজেনেসিস, মেগা গ্যামেটোজেনেসিস, গ্যামেটোজেনেসিস, মাইক্রোস্পোরোজেনেসিস এন্ড এখানে হলো মাইক্রোস্পোরোজেনেসিস, আর একটা হলো মাইক্রোগ্যামেটোজেনেসিস। তো এইগুলো ভাইবে খুব কনফিউজ করে ছাত্ররা, কাজে একটু মনে রাখবে, একটা মাইক্রো একটা মেগা। তো এখানে আবার মাইক্রো দুটি মানে মাইক্রোস্পোরোজেনেসিস ইজ দ্য প্রসেস উইথ সেম আগের মতোই, ডেভেলপমেন্ট অফ মাইক্রোস্পোর। আগে ছিল মেগাস্পোর, শুধু মেগা এবং মাইক্রো, এটা মেগাস্পোর অথবা পোলেন গ্রেইন। এই মাইক্রোস্পোরকেই আরেকটা নাম হলো পোলেন গ্রেইন, ফ্রম মাইক্রোস্পোর মাদার সেল, আর ওটা ছিল মেগাস্পোর মাদার সেল ইনসাইড মাইক্রোস্পঞ্জিয়াম বা পোলেন সেট অফ অ্যান্থার। অর্থাৎ মাইক্রোস্পোরের মাধ্যমে যে মাইক্রোস্পোর বা পোলেন গ্রেইন উৎপন্ন হওয়ার যে প্রক্রিয়া, সেটাকেই বলবো আমরা মাইক্রোস্পোরোজেনেসিস। এখানে আবার এইটা তো ডেফিনেশন বললাম, এর মধ্যে স্টেম এন এর কয়েকটা মেল সেক্সুয়াল অর্গানের কয়েকটা পার্ট, সেটা অ্যান্থার, কানেক্টিভ টিউব, ফিলামেন্ট, ফার্টাইল পার্ট অফ দ্য স্টেমেন ইজ অ্যান্থার। তো এই অ্যান্থারের দুইটা মাইক্রোস্পঞ্জিয়া বলে, টু চেম্বার অফ পোলেন সেট, সেটাকে আমরা বলবো হলো মাইক্রোস্পঞ্জিয়া। আসলে সেলটা এরকম ওই একই অবস্থা, ওটা যে ওভাল প্রিমোর্ডিয়া আর এখানে অ্যান্থারের মধ্যে সেলগুলো, এপিডার্মিসের মধ্যে সেলগুলো সব সমান থাকে। যে সেলটা বড় হয়, ওই একটা সেল বড় হবে, এখানে চারটা সেল বলা দেখাচ্ছি, চারটা সেলকে বলা হয় আর্কেস্পোরিয়াল সেল। ওখানেও কিন্তু আমরা আর্কেস্পোরিয়াল সেলই বলছি। তো এইখানে ছবিগুলো এইভাবে আর্ক করতে হয়, এটা প্যারান্টিয়াল সেল, এবং এই প্রত্যেকটা সেলই আবার এই যে বিভিন্ন মাইটোসিস মেয়োসিসের মাধ্যমে হয়, এবং এইগুলো ফরমেশন হয়ে একসময় মানে ই হয়। আমি ছবিটা দেখাই, এই যে এখানে এইভাবে ছবিটা আসে আস্তে আস্তে। ক্লিয়ার ছবি দেখাইতে ভালো হয়। এই অ্যান্থার যদি আমরা ই করি, সেগুলো পোলেন গ্রেইন উৎপন্ন হয়। কিভাবে উৎপন্ন হয়? এইভাবে উৎপন্ন হবে। এবং এই পোলেন গ্রেইন এইটুকু যদি আমরা চেক করি, তাহলে আমরা এইভাবে পাবো। এপিডার্মিস ফার্স্ট লেয়ার যেটা, সেটা এপিডার্মিস পাবো। সেকেন্ড লেয়ার যেটা, সেটা এন্ডোথেসিয়াম পাবো। তারপরে দুইটা লেয়ার আছে, সেটাকে মিডল লেয়ার বলবো। তারপরে বলবো মাইক্রোস্পোর মাদার সেল, মাইক্রোস্পোর মাদার সেল, এবং এই মাইক্রোস্পোর মাদার সেল এটা বলবো। এবং পরে যে আমরা এই আরেকটা যেটা নিউক্লিয়াস সাইটোপ্লাজম বেশি থাকে, সেটাকে বলবো ট্যাপেটাম বলবো, ট্যাপেটাম। এবং এখানে সেকশন অফ অ্যান্থার, এখানে আমি আবারও দেখাইছি। পরবর্তীতে যখন এইটুকু আমরা এখানে দেখাই, ম্যাচিউর যখন হয়ে যায়, তখন এটা বাস্ট হয়ে যায়, এবং সেটা হলো পোলেন গ্রেইন। এইগুলো হলো পোলেন গ্রেইন, প্রত্যেকটা একটা হলো পোলেন গ্রেইন। এই জিনিসটাই আগে ছবি আঁকাইতে হবে, ছবি আঁকাইলে তোমরা সহজে বুঝতে পারবে। এবং ওই জিনিসটা বর্ণনা, প্রত্যেকটা জিনিসের আস্তে আস্তে বর্ণনা এখানে আছে। আর্কেস্পোরিয়াল সেল ডিভাইডস
parentially from the outer primary cell and inner primary sporangial cell, এগুলো আস্তে আস্তে ডিভাইডেড হয়েছে। এবং ওই মতোই দুইটা আমি ছবিগুলি বারবার নিয়ে আসছি। পোলেন গ্রেইনের বিভিন্ন পার্ট আর কি, আসলে পার্টগুলা আউটার সেল, ইনার সেল এবং ভেজিটেটিভ সেল, রিজেনারেটিভ সেল। এইটা হলো জেনারেটিভ সেল এইটা, আর ভেজিটেটিভ সেল এটা। এবং এই পর্যন্তই হলো তোমার হলো মাইক্রো স্পোরোজেনেসিস। এরপরে যেটুকু হবে সেটা হলো মাইক্রো গ্যামেটোজেনেসিস। আমি ফুল একটা ফিগার দিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। এই হলো পার্ট, এখান থেকে যে পার্টগুলো আসে এই পর্যন্ত হলো মাইক্রোস্পোর, এইটুকু হলো মাইক্রোস্পোরোজেনেসিস। আর এইখান থেকে শুরু করে এই পর্যন্ত যে পোলেন পর্যন্ত আসে এইটা হলো মাইক্রো গ্যামেটোজেনেসিস। এবং এইটা হলো তোমার এমব্রায়োর যে কি বলে স্টিগমা। পোলেন স্যাক, মাইক্রো গ্যামেটোসাইট, প্রত্যেকটা আলাদা আলাদা। এখানে আবার এই সেলগুলো আস্তে আস্তে ডিভাইড হয়ে দুইটা সেলে পরিণত হয়। একটা হলো মেল গ্যামেটস, দুইটা মেল গ্যামেটস হয় সাইটোপ্লাজমিক, আর টিউব সেল যেটা সেটা নষ্ট হয়ে যায়। পলিনেশন, এবার হলো পলিনেশন, সেলফ পলিনেশন, ক্রস পলিনেশন আছে। পলিনেশন দুই ধরনের, একটা হলো জিওট্রোমোগ্যামি, এই দুই ধরনের, এগুলো বিভিন্ন সাইড আছে। নরমালি আমরা পলিনেশনে এরকম পাই, কিন্তু আমাদের যে সেলফ পলিনেশন যেটা হলো যে সেলফ মানে একই গাছের একই ফুলের মধ্যে অথবা একই গাছের দুইটা ফুলের মধ্যে যখন হয় পলেন, তখন আমরা সেটাকে বলি সেলফ পলিনেশন। ক্রস পলিনেশন মেইনলি আমাদের দুইটা পার্ট, এটা পলিনেশন হবে, তারপরে হলো ফার্টিলাইজেশন। ফার্টিলাইজার আবার প্রসেস ডিসকভার বাই এটা ডিসকভার করছে। এখানে জার্মিনেশন হবে পোলেন গ্রেইন স্টিগমা, অর্থাৎ পোলেন গ্রেইনের জার্মিনেশন হবে অন স্টিগমা এবং গ্রোথ পোলেন টিউব, পোলেন টিউবের বিদ্যুৎ হবে এবং পোলেন টিউব ইনটু ওভারি সেল, ওভারি, এবং অ্যান্টি পোলেন টিউব ইনটু এমব্রায়ো স্যাক এবং ডাবল ফার্টিলাইজেশন। ছবিটা দেখাই, পোলেন টিউব, পোলেন স্পার্ম, দুইটা স্পার্ম এবং টিউব নিউক্লিয়াস। এখানে পরীক্ষা সাধারণত অনেক সময় জিজ্ঞেস করি আমরা। এটার মাধ্যমে ডাবল ফার্টিলাইজেশনের মাধ্যমে এই অ্যান্ডোস্পার্মটা গঠিত হয়। Double fertilization, the nuclei of the both male gametes released in the embryo sac একটি জাইগোটে মিলিত হয়। এখানে এই যে দেখো, এখানে আমি ছবিতে দেখাই যে এটা আমরা পড়ছি হলো ফিমেল গ্যামেটস, আর এটা হলো মেল গ্যামেটস। যখন টিউবগুলো হয়, এই দুইটা গ্যামেট এটা প্রবেশ করে একটা এই মাঝখানের সেলের সাথে মিলিত হয়, আর একটি এগ সেলের সাথে মিলিত হয়। এই এগ সেলের সাথে যেটা হয় সেটা হয় এমব্রায়ো, আর এই আরেকটি যে মাঝখানে যেটার সাথে মিলিত হয় সেটা হলো অ্যান্ডোস্পার্ম গঠন করে। অ্যান্ডোস্পার্ম হলো 3n, আর এখানে একটা n, এই মিল হলো দুইটা n, অর্থাৎ এমব্রায়ো হবে 2n, আর অ্যান্ডোস্পার্ম যেটা সেই অ্যান্ডোস্পার্ম হবে 3n। আলটিমেটলি এটাই হবে সিড, এটা ফার্টিলাইজড এগ এমব্রায়ো সিড। এটা আসলে ফুল ছবিটা হবে এরকম যে আমরা এই ছবিটাকে আগে দেখাইছিলাম এইভাবে। তো যখন মেল গ্যামেট দুটো প্রবেশ করবে এমব্রায়ো স্যাকের মধ্যে, একটা এখানে ছবিতে দেখাইছি যে একটি লাল দুটোর সাথে একটা সবুজ, সবুজটা হলো মেল গ্যামেট আর এটা হলো ফিমেল গ্যামেট। এই দুটোর সাথে মিলিত হয়ে হয় অ্যান্ডোস্পার্ম, অ্যান্ডোস্পার্ম টিস্যু। আর এখানে জাইগোট মিলতে হয় এমব্রায়ো 2n টিস্যু। এই হলো সিড ফরমেশনের স্টেপ গুলো। এখন কোশ্চেন থাকলে বলতে পারো।
না নেক্সট ক্লাসে এটা দেখবা, দেখার পরে যারা স্ক্রিনশট নিছো নেক্সট ক্লাসে দেখে কষ্ট করো। এক্ষেত্রে কিভাবে একবীজপত্র কিভাবে দ্বিবীজপত্র হয়ে গেল স্যার এরপরে? নেক্সট ক্লাসে তা কষ্ট করবা। তাহলে আমি এখন শুনো, হ্যাঁ এখন কি কি পার্টে হয় আমি সেটা বলি। মেগাস্পোর মাইটোসিসের পার্থক্য এইটা। আমি এই যে এখানে একটা জিনিস দেখো, অরিজিন অফ সিড এবং ফ্রুট ফ্রম ইম্যাচিউর স্টেজ, এগ স্পার্ম জাইগট, ম্যাচুর স্টেজ হয় এমব্রায়ো, টু পোলার নিউক্লিয়াই স্পার্ম এটা হলো এন্ডোস্পার্ম, ইন্টিগুমেন্ট এটা হলো টেক্সট্রা সিড কোড, তারপর নিউক্লিয়াস পেরিস্কার্ম, মাইক্রোপাইল ফিউসিনাস হিলাম, ওভারি ওয়াল পেরিকার্প বা ফ্রুট কাপ, ওভিউল যেটা সেটা সিড এবং ওভারি যেটা সেটা হলো ফ্রুট। এই হলো ফ্লোয়ার পার্টস, ম্যাচিউর স্ট্রাকচার মানে বীজ হওয়ার পরে যেটা হয় পরিবর্তন হয়। এই হলো আমার ফরমেশন পার্ট। এরপরে আমি তোমাদেরকে নিয়ে যাব হলো সিড ডরমেন্সিতে। স্যার আমাদের এই স্লাইডগুলো দিয়ে দিলে খুব ভালো হয়। আজ দিব আমি দিব যখন এই শুরু হবে, তোমরা যখন ক্লাস শুরু করবে আমি দিব। তার আগে আমি একটু একটা রোল লিখতে চাই। তুমি যে কথা বললা তোমার রোল কত? আমার আইডি 202 1901 202। আচ্ছা 202 থাকলে হবে, বুঝতে পারছি। তারপরে এর কথা প্রশ্ন জিজ্ঞাসা করছো, সে তার আইডি কত? স্যার স্যার আমাদের স্লাইডগুলো কি পিডিএফ করে দিবেন? পিডিএফ দিব আমি তোমাদের, নোট দিব, পিডিএফ দিব আমি দিব। ওটা দিলে ভালো। স্যার পিডিএফটা দিলে সুবিধা হইতো। স্যার মেসো গেমিংটা কিভাবে হয়? রোল বলে আমার সাথে কথা বলবা, তাহলে আমি একটু তাহলে ক্লাসের ই বাড়বে। মানে অনেকে তো চুপচাপ থাকে, এখানে 8-10 জন স্টুডেন্ট হয়তো কথা বলে, আর বাকি 200 স্টুডেন্ট কথা বলে, 280 জনই কথা বলে। জি স্যার। তারা স্যার আমরা একসঙ্গে কথা বললে সমস্যা হয়ে যায় স্যার, এই জন্য বলি না। তোমরা একে একে প্রশ্ন করবা, একসাথে করবা কেন? তাহলে আমি বুঝবো যে অমুক আছে বা এটা একটা ইয়ে যে অমুক আছে, এটা আমার বোঝার দরকার না যে অমুক আছে। আমারও শুনছি যে একজনের কাছে 3টা মোবাইল আছে, একজনের কাছে 3টা মোবাইল আছে, ওই 3 ফ্রেন্ডের নাম বলে ওটাকে মানে ই করে জয়েন করে। যেমন আমি একটা ক্লাসে ছাত্র হলো 105 জন, 6 জন, পেজেন্ট 98 জন। বলো স্যার স্যার রোল হচ্ছে 1901027 মানে স্যার মেসো গেমিংটা কিভাবে হয়? আমি বুঝি নাই স্যার, এর আগের স্লাইডটা আমি বুঝি নাই। দুইশো 228 স্লাইড বুঝো নাই? কোনটা? সিট ফরমেশন? না 228 সিট ফরমেশন স্যার 27 228 027 সব 19 ব্যাচ তাই না? স্যার বলছে 027 মানে 27। হ্যালো 27 কি বুঝো নাই বলো? স্যার ওই যে সিট ফরমেশনের আগের স্লাইডটা স্যার, মেগা গ্যামেটোজেনেসিস এর স্লাইড। সিট ফরমেশন এখানে 5টা স্টেপ বলছি। একটি হলো যে প্রথমে ফিমেল গ্যামেট ফরমেশন। ফিমেল গ্যামেট ফরমেশনের 2টা স্টেজ, একটা হলো মেগা স্পোরোজেনেসিস আর হলো মেগা গ্যামেটোজেনেসিস। আর এটা হলো 2টা স্টেজ, মানে ফিমেল গ্যামেটিফাইড গঠনের জন্য। আর মেল গ্যামেটের গঠনের জন্য 2টা স্টেজ, একটা হলো মাইক্রো স্পোরোজেনেসিস আর হলো মাইক্রো গ্যামেটোজেনেসিস। অর্থাৎ ফিমেল গ্যামেট হবে এবং
মেল গ্যামেট হবে। এই দুইটা গ্যামেট মিলিত হলে যে মিলিত প্রসেস সেটা হলো পলিনেশন। পলিনেশন হওয়ার পরে ডাবল ফর্মেশন হয়। ডাবল ফর্মেশন হয়ে একটা যায় হলো একটা মেল দুইটা টিউব থাকে, সেল থাকে। একটা সেল যায় হলো পোলারের সাথে, একটা এগের সাথে। এগের সাথে যেটা যায় সেটা এমব্রায় গঠন করে, আর পোলারের সাথে যেটা যায় সেটা এন্ডোস্পার্ম গঠন করে। এই মূল দুইটা পার্ট। আর বাকিগুলো অত তোমার মানে যদি ভালো করে পড়ো তাহলে বুঝতে পারবা। এইটুকু যদি এই স্ট্রাকচারটা মনে রাখো তাহলে এইটুকু বুঝতে পারবা। তা আমি আবার বলি, 4টে স্টেজ সিড ফরমেশনের, 4টে স্টেজ। একটা হলো ফার্স্ট স্টেজ, দুইটা স্টেজ প্যারালাল। একটা হলো মেল গ্যামেট গঠন করতে হবে, ফিমেল গ্যামেট গঠন হতে হবে। তো ফিমেল গ্যামেটের জন্য দুইটা পার্ট, একটা হলো গ্যামেট মেগা স্পোরোজেনেসিস আর হলো মেগা। আচ্ছা, আমি ওটা তো বেরিয়ে গেছিলাম। স্যার একটা কোয়েশ্চেন আছে স্যার। বলো। খালি একটা কোশ্চেন বলেই বাদ দিয়ে যাও কেন? স্যার নরমালি তো হচ্ছে রন্ধ্রের মাধ্যমে বিষক্রিয়া হয়, কিন্তু যখন মূল বা ত্বকের মাধ্যমে মানে পোরোগ্যামি বা চালাযোগামি হয়। জি ফুলের মাধ্যমে সিড ফরমেশন, সেটি নরমাল ওয়ে, এবং নরমাল ওয়েতে আমরা এটা আলোচনা করতেছি। নরমাল সিড ফরমেশনটাই আমরা এখানে আলোচনা করব। অ্যাপোপ্টোসিস সিড আমরা আলোচনা করব এখানে, ওটাও আছে। আমি ওটা আরেকটা ক্লাসে নয় বলবো। এখানে নরমাল সিড ফরমেশন যেটা, সেই নরমাল সিড ফরমেশন আমাদের যে সিরিয়াল ক্রপ গুলো আছে বা পালস ক্রপ আছে, বিভিন্ন ক্রপ যে অ্যাগ্রোনমিক ক্রপ গুলো আছে, এই অ্যাগ্রোনমিক ক্রপের সিড ফরমেশন আমি এখানে আলোচনা করতেছি, বা সেটাই আমাদের ক্লাসের বিষয়। এখানে আমি বলি, দেখো প্লিজ, আমি তো সব মিউট করে দিলাম আবার। স্যার প্রবলেম নেই, যারা কথা বলবে তারা আনমিউট করে কথা বলতে পারবে। হ্যালো স্যার। বলো। স্যার স্যার একটা প্রশ্ন ছিল স্যার। আচ্ছা, এখানে আমি একটু স্যার আমার নাম স্যার বিশ্বজিৎ, আমার রোল স্যার 199262 262 স্যার। আমার একটা হ্যালো। জি স্যার। বলো বলো তো প্রশ্ন বলো, আসলে আমি শুনছি, বলো। স্যার স্যার আমার যে প্রশ্নটা ছিল স্যার, জি স্যার, যে প্রশ্নটা ছিল স্যার, আমরা যেটা পড়লাম যে স্যার আমাদের যেটা পুরুষ জনতন্ত্রে সেখানে জি স্যার, সেখানে প্রথম হচ্ছে 2n আর আরেকটা হচ্ছে 3n, ডিপ্লয়েড এবং ট্রিপ্লয়েড। তো 2n থেকে তো স্যার স্যার 2n থেকে তো বীজ হয়, এবং ট্রিপ্লয়েডটা তো স্যার শস্য। কে স্যার বেশিরভাগ উদ্ভিদেই দেখা হয় স্যার মানে দুইটা নিষেক একসাথে হয়, 2n এবং 3n। কিন্তু স্যার ধানের ক্ষেত্রে কি হয় স্যার? ধানের তো আলাদা করে আমরা কোনো বীজ দেখতে দেখতে পাই না, ওটা তো স্যার পুরাটাই 3n আমরা কি। তো সেখানে স্যার কি স্যার 2n ঘটে না? ডিপ্লয়েড কি সেখানে স্যার ঘটে না? যেগুলো মোটামুটি স্যার শস্য ক্রপ গুলো আছে, যেমন স্যার ধান বা গম, না না, আমি এই বলি, ধরনের শোনো শোনো এরিয়াগুলোতে। শোনো, আমি বলি। আচ্ছা, আমি অ্যানসার দিচ্ছি, অ্যানসারটা শোনো। আমি অ্যানসারটা শোনো, আমি বুঝতে পারছি তোমার অ্যানসারটা। আগে শোনো আমার অ্যানসারটা। আমি যখন প্রথম দিন সিট পড়াই তখনই বলছিলাম ধানের চালের যে একটা কোনা ভাঙা থাকে, চালের যে একটা কোনা ভাঙা থাকে, সেটা হলো আমরা পোষণ। জি স্যার। হ্যালো। জি স্যার। ও আচ্ছা স্যার। যে চালের যে অংশটা ভাঙা থাকে সেটা হলো আমরা পোষণ, ওইটা হলো 2n, আর টোটাল চালটা হলো 3n। ও ওকে স্যার। আচ্ছা স্যার। টোটাল চালটা হলো ধান থেকে যে আবার আমরা যে ধানটা আবার ও আচ্ছা স্যার, তাহলে স্যার ধান থেকে যে শস্যগুলো আবার আমরা ধান যদি জমিতে দিই তাহলে স্যার 2n থেকেই আবার ইয়া হয়,
স্যার ধান যদি আমরা জমিতে দেই তাহলে তো আবার সে 2n ধান থেকে থেকে আবার 4 নতুন উৎপন্ন চারা হয়। হতো। আর তো তাহলে স্যার ওই 2n যে ধানের যে 2n থেকে পোনাটা শোনো, জি স্যার জি জি স্যার ধানের যে একটা ধান যদি তুমি সিড জার্মিনেশন করার পরে কয়েকদিন পরে দেখো ওই এন্ডোস্পার্মটা নাই, এন্ডোস্পার্মটা থাকে না, ওটা খাদ্য হিসেবে ইউজ হয়। ও আচ্ছা স্যার আচ্ছা এখানে রোল নাম্বার 175 আসো? জি স্যার 175 আছি। ইয়েস স্যার এই 262 স্যার স্যার জি স্যার আছি। 262 আমি স্যার আপনাকে আমি প্রশ্ন করলাম স্যার বিশ্বজিৎ মন্ডল, 262 জি বিশ্বজিৎ স্যার মন্ডল আমি স্যার 262 এই জি আপ স্যার ডাউন করে তাড়াতাড়ি, আমি দ্রুত স্যার আপ ডাউন আপনাকে ইয়া করে। করলাম জি আচ্ছা, স্যার ঠিক আমি আছে। স্যার আপনাকে কিছুক্ষণ এরপরে আগে ইয়া হলো করলাম স্যার আদিল প্রশ্ন করলাম 07 এই কথা বলছো আমার সাথে তাই না? জি স্যার। তারপরে 158 রুনা খাতুন 158 স্যার আইসি স্যার। ওয়ালাইকুম আসসালাম 301 ইয়েস স্যার। স্টেট আছি। তারপর 186 यस सर সৌরভ সৌরভ জি স্যার 241 কে 241 তোমার নাম কি? 241 স্যার মুছিরা 241 হ্যাঁ আপডাউন হয়তো এই জন্য নাম বলা মুশকিল। আমরা আবার যাই, এগুলির নাম বলা যাবে না, এগুলোর নাম বলতে গেলে অনেক সময় লাগে। স্যার অনেক পরে শোনা যায়। স্যার, স্যার আপনি রোল আপ আনমিউট করতে করলে পারেন। এগুলো আসলে উপরে উঠে আসে, এজন্য স্যার সমস্যা হয়। জি স্যার, ওই জন্য রোল বলতে পারি না, অনুযায়ী মানে যদি আমি সিরিয়াল সিরিয়ালি ওয়াইজ বললাম যদি দেখো ওই ডাকেন মুহূর্তের তাহলে মধ্যে একটা তাহলে স্যার ক্লাসে ডাকবো, এককে ডাক না। স্টিভ ডরমেন্সি আর ক্যামেরা অন আজকে করতে বললে এরপরে বলতে পারেন Dormancy, স্যার, মাঝে নাকি মাঝে আজকে কাউকে থাকবে? ক্যামেরা অন করতে বলেন, তাহলে হতে পারে। ক্যামেরা অন করতে বলবো, নিজেই অন করি তারপরে আগে বলি। স্যার থাকুক স্যার, অনেক করা হয়ে গেল। এখন সবাই বাসায় থাকতে পারে এগুলো জি স্যার আমাদের যেটুকু দেখার পরে ওদের মানে মাঝে মাঝে সবাইকে একসাথে ঠিক আছে, ক্যামেরা করতে আজকে বলেন। এইটুকু থাকলে ভালো হয়। জি স্যার, বাসায় অনেক লোকজন থাকে, কাজে ক্যামেরা অন স্যার আমাদের আসতে না পারলে ব্যাপার কোশ্চেন দিলাম স্যার সবাই একসাথে রাইজ হ্যান্ড করলে সবাই জি একসাথে স্যার। করা সম্ভব? জি স্যার করা সম্ভব। স্যার রেজ হ্যান্ড করলেই হয়ে যায়। রাইজ হ্যান্ড করলে তো হইতেছে স্যার। স্যার রাইজ হ্যান্ড করলে ভালো। আচ্ছা দেখি করতেছে কয়জন করলো। কথা তো বলে না কেউ, মানে 2-4 জন কথা আর বাকিগুলো তো কথা বলে না। স্যার, আপনি একবার বলে দেন সবাইকে রাইজ হ্যান্ড করার জন্য, যারা যারা করবে না তাদের রোল ধরে ডাকবেন, তো যদি রেসপন্স না করে তাহলে স্যার তখন ওদের আচ্ছা ব্যবস্থা হচ্ছে রাইজন হচ্ছে, দেখি কত সময় লাগে নাকি করতে, দেখি 71 72 91 200 সবাই আছে প্রায়। ক্লাস কবে চালু হবে অফিশিয়ালি তো বলা মুশকিল। তোমাদের 1 আওয়ারের পরীক্ষা কবে হবে? 1 2 পরীক্ষা কবে হবে? স্যার জানি না, বলেন তো স্যার আমরা ঝুলে আছি স্যার, বুঝছেন স্যার, আমরা পুরো ঝুলে আছি। 10 তারিখ থেকে ফাইনাল স্যার, আমরা তো চিন্তায়
হচ্ছে 16 মাসের পরীক্ষা হচ্ছে। ঘুম আসছে না। 10 তারিখ থেকে আগামী রোববার থেকে ফাইনাল ইয়ার পরীক্ষা শুরু হচ্ছে। জি স্যার 16 মাসের। স্যার স্যার আমরা তো চিন্তায় আছি স্যার, আমাদের 19, 20, 21 স্যার একসাথে মোটামুটি একটা ঝামেলা শুরু হয়ে যাবে ক্যাম্পাস খুললে। স্যার আমাদের ফাইনাল পরীক্ষাটা নিলেও হয় না? আচ্ছা নিবে হয়তো আগে ফাইনাল ইয়ার মানে ফাইনাল ইয়ার যারা আছে ওদের পরীক্ষা আগে নিবে, তারপরে হয়তো তোমাদের পরীক্ষা পরে নিবে। এটাই ভালো হয় স্যার, অথবা আমাদের মৌখিক পরীক্ষা নিতে পারে অনলাইনে। অনলাইন তো নিতে পারে স্যার, সবখানে তো অনলাইনে হইতেছে। মৌখিক পরীক্ষা নিতে পারে, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে এভাবে নিচ্ছে স্যার। স্যার বাকি বিটে অত পাস দিয়ে দিছে স্যার একটা সেমিস্টার। স্যার অটো পাস দিলেই ভালো হয়। কারণ স্যার আমাদের তো এভাবে পরীক্ষার কোনো মানে হয় না। আমাদের রেজাল্ট কেমন হবে? দিক স্যার অ্যাসাইনমেন্ট দিক যেটা আছে সেটাই হবে। রেজাল্ট কেমন হবে? যা ছিল তাই তো হবে। স্যার 1-2 এর পরীক্ষা হয় না, আবার 2-1 এর ক্লাস শুরু হয়ে গেছে, এখন কোনটা ছাড়া কোনটা করবো ওটাই তো কেউ বুঝতেছে না। 1-2 এর পড়বে না 2-1 এর পড়বে নাকি 1-2 এর পরীক্ষা দিবা তারপরে আমরা পুরো ঝুলে আছি স্যার। মৌখিক পরীক্ষা নিয়ে আমাদের একটা রেজাল্ট দেওয়া উচিত।